রাতটা খুব তাড়াতাড়ি কেটে গেল। যখন সকালবেলা অবন্তিকা ঘুম থেকে উঠল তখন সে দেখল যে নীল সেখান থেকে চলে গেছে। রায়চৌধুরীদের অফিসে নীল খুব মন দিয়ে নন্দিতার দেওয়া ইনফরমেশনের ফাইলটা পড়ছিল। নীল বিশ্বাস করতে পারছিল না, কিন্তু একদিনেই রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চে অনেক টাকার লোকসান হয়ে গিয়েছিল। আজ সকালে শেয়ার মার্কেট শুরু হওয়ার সাথে সাথেই ফ্রিজিং পয়েন্ট আগের থেকেও নিচে নেমে এসেছে। স্যার, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে এই ব্রাঞ্চ বেশি দিন চলতে পারবে। আমাদের টাকা সব শেষ হয়ে আসছে। চিন্তিত স্বরে নন্দিতা বলল, হয়তো তোমার মনে হচ্ছে যে আমরা এভাবে আর বেশি দিন চালাতে পারবো না, কিন্তু আমাদেরকে পারতেই হবে নন্দিতা। নীল ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে বলল, যা খুশি হয়ে যাক, আমাদেরকে এটা করতেই হবে। কোম্পানির কাছে লিকুইড ক্যাপিটাল কত আছে? যা ফান্ড আছে সব ঢেলে দাও। আমিও দেখতে চাই যে রায়চৌধুরী পরিবারের খিদে আর কতটা বাড়তে পারে। রায়চৌধুরী পরিবার সত্যিই খুব শক্তিশালী। একলা নীলের পক্ষে তার মোকাবিলা করা সম্ভব নয়। তাই নন্দিতা খুব একটা ভরসা করতে পারছিল না নীলকে। শেয়ার মার্কেট পড়ে যাওয়ার ঘটনার খুব বেশি দিন হয়নি, কিন্তু এই ঘটনায় নীলের সাথে সাথে কুশল আর পৃথার ব্যবসাতেও অনেক লোকসান হয়েছিল। কলকাতার আরও অনেক ছোট ছোট কোম্পানি ছিল যারা ব্যাংকের কাছে দেনার দায়ে দেউলিয়া হতে বসেছিল। নীলের ফোন আসার পর কুশল আর বাকি সবাই 1 ঘন্টারও কম সময় মিটিংয়ের জন্য ওর অফিসে চলে এলো। তোমরা তো ভয় পাচ্ছ কেন? আমরা কিন্তু এখনো পর্যন্ত দেউলিয়া হয়ে যাইনি। চায়ের কাপ হাতে নিয়ে নীল বলল, নীল, রায়চৌধুরী পরিবার আমাদেরকে হারিয়ে দিয়েছে, আর আমরা যদি পাল্টা কিছু না করতে পারি তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। পৃথা খুবই চিন্তিত স্বরে বলল, এত চিন্তা করার কোনো দরকার নেই। যতক্ষণ সব শেষ না হচ্ছে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। একটু হেসে নীল নিচু স্বরে কুশলকে বলল, আর যদি কিছু আনএক্সপেক্টেড হয়ে যায় তাহলে কি হবে এটাই ভাবছিস তো? কুশল, ওদিকের খবর কি? আমি তো তোকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছিলাম, তাই না? আমার কাছে এই মুহূর্তে যা খবর আছে সেই অনুযায়ী মার্কেটের অর্ধেক কেন পুরো কন্ট্রোলটাই রায়চৌধুরী পরিবারের কাছে আছে। পাল পরিবার, গুপ্ত পরিবার, এমনকি কলকাতার সবচেয়ে বিখ্যাত মল্লিক পরিবার সবাই ওদের সাথে আছে। এরা সবাই মিলে একসঙ্গে ওদেরকে সাপোর্ট দিচ্ছে। হতাশ স্বরে কুশল বলল, নীল স্যার, এবারের মতো যদি আমরা হার মেনে নিই। অর্জুন আর কিছু ভাবতে পারল না। কি? আরে সমস্যাটা কোথায়? তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? নীল ঠাট্টা করে বলল, না, আমি শুধু ভাবছি যে যতক্ষণে এই লড়াই শেষ হবে ততদিনে রায়চৌধুরী গ্রুপ তোমার হাত থেকে বেরিয়ে যাবে। নিখিল এরপরে আর কিছু বলল না, কিন্তু সেখানে উপস্থিত সবাই খুব ভালো করে বুঝতে পারল যে নিখিল কি বলতে চাইছে। অলরাইট, তাহলে কারোর চিন্তা করার কোনো দরকার নেই। আমি সব ব্যবস্থা করে রেখেছি। শুধু তোমরা চেষ্টা করো যে যেভাবেই হোক শেয়ার মার্কেটকে যেন স্টেবিলাইজ করা যায়। আজ দুপুর 3টের আগে শেয়ার মার্কেট ক্র্যাশ করতে দিও না। এই কথাটা বলতে বলতে হঠাৎ নীলের চোখে দুষ্টুমি চকচক করে উঠল। কনফিডেন্সের সঙ্গে নীল বলল, আমরা পিছু হাঁটবো না। ধীরে ধীরে সময় যত এগোতে থাকলো রায়চৌধুরীদের কলকাতা ব্রাঞ্চের শেয়ার নিচে পড়তে থাকলো। যখনই সবাই ভাবতে শুরু করেছিল যে নীল আজ হেরে যাবে, তখনই হঠাৎ যেন মিরাকল ঘটল। শেয়ার মার্কেটে যেন ফান্ডের বন্যা বয়ে গেল। হঠাৎ করে মার্কেটে এত ফান্ড আসতে থাকলো যে শেয়ার মার্কেট শুধু স্টেবিলাইজই হলো না, উপরন্তু অন্যান্য কোম্পানিদেরও লাভ প্রায় 30% পর্যন্ত বেড়ে গেল। দুপুর 3:30-এর পর যখন শেয়ার মার্কেট বন্ধ হলো তখন সবাই জানতে পারল যে এই অদ্ভুত কাজের পেছনে কে রয়েছে। বাসু ইনফ্রাস্ট্রাকচারের সিইও রাহুল বসু পুরোপুরিভাবে নীলকে সাপোর্ট করছে। নিজের সমস্ত ফান্ড নীলকে বাঁচানোর জন্য মার্কেটে ঢেলে দিয়েছে সে। সেই সঙ্গে কমলেশ কুণ্ডু নিজের বন্ধুত্বের প্রমাণ দিতে আর নীলকে বাঁচাতে পুরো কুণ্ডু পরিবারকে নিয়ে মাঠে নেমে পড়েছিল। কয়েক মুহূর্তের মধ্যেই মার্কেটের সমস্ত ফান্ড নীলের অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো, আর 10 মিনিটের মধ্যেই খেলা পুরো ঘুরে গেল। রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ার প্রায় 200% পর্যন্ত উঠে গেল। নীল প্রমাণ করে দিল যে ও কোম্পানি চালাতে জানে। নীল, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কুশল উত্তেজিত হয়ে বলল, বাসু ইনফ্রাস্ট্রাকচার আর কুণ্ডু পরিবার, ওদের দুজনের সাপোর্ট আছে আমাদের সাথে। আনন্দে নিজের জায়গা থেকে প্রায় লাফিয়ে উঠল পৃথা। ব্যবসার দুনিয়ায় এরা দুজন কেউ কারো থেকে কম না। বাহ, দারুণ ব্যাপার, দারুণ চাল চেলেছ। নিখিল, যে নাকি বরাবর চুপচাপ থাকতেই পছন্দ করে, সেও নীলের প্রশংসা না করে পারল না। শুধু আমাদেরই না, আজকে পুরো শহরের লাভ হয়েছে। নীল তো পুরো শহরের ইকোনমিকে ডুবতে ডুবতে বাঁচিয়ে দিল। নীল তো কলকাতা শহরের রাজা। নীলকে দেখিয়ে বলল কুশল, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, শান্ত হও।
হতে পারে এটা কলিযুগ, কিন্তু কলিযুগেও কখনো কখনো ভগবানের কৃপা হয়ে যায়, আর ভগবানের কৃপাকে সবসময় ধন্যবাদ জানানো উচিত। কিন্তু নীল, তুমি এই দুটো পরিবারের সাহায্য পেলে কি করে? পৃথা একটু কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো। তাহলে এবার বুঝতে পারছো তো যে তুমি আমার সঙ্গে ভবিষ্যতে আরো বড় বড় ব্যবসা কিভাবে সামলাবে? একটা চওড়া হাসি হেসে নীল পৃথার দিকে তাকিয়ে বলল। যদিও নীল পৃথার প্রশ্নের কোনো উত্তর দিল না, কিন্তু সবাই বুঝতে পেরে গিয়েছিল যে নীল তাদেরকে কি বলতে চাইছে। নীল ঘুরিয়ে তাদেরকে এটাই বলতে চাইছিল যে এই সব জানার কোনো প্রয়োজন নেই। নীলের কথা শুনে সবাই একটু লজ্জিত হয়ে পড়েছিল। নীল নিজের চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, তোমাদের এত চিন্তার কোনো কারণ নেই। কলকাতা শহর আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর এই শহরের কোনো ক্ষতি আমি বেঁচে থাকতে হতে দেব না। শুধু তোমরা ভবিষ্যতেও আমাকে এভাবেই সাহায্য করো, পাশে থেকো। এরপর নীল শালিনীর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল। গাড়ি চালিয়ে কলকাতার রাস্তা ধরে যেতে থাকলো নীল। তখনই আদ্রিতার ফোন এলো। এখন তো তুমি খুব ব্যস্ত মানুষ হয়ে গেছো, তাই না? আজকাল আমার কথা মনে পড়ে তোমার? যেই নীল এই কথাগুলো শুনল, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের ভালোবাসা এখন পরিণতির দিকে এগোতে শুরু করেছে। আরে না না বাবু, আসলে এত কাজের চাপ ছিল যে আমাকে কখনো এখানে তো কখনো ওখানে দৌড়ে বেড়াতে হচ্ছে। কোনো রকমে নীল একটা অজুহাত খাড়া করলো। এত কাজের চাপ যে কালকে রাত্রে তুমি বাড়ি ফিরতে পারলে না? আদ্রিতা জিজ্ঞেস করলো। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।